সুন্দরবন পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন বা লবণাক্ত বনাঞ্চল। সুন্দরবনের মোট আয়তন প্রায় 10,000 বর্গ কিলোমিটার, যা যৌথভাবে বাংলাদেশ ও ভারতের মধ্যে অবস্থিত। সুন্দরবনের বাংলাদেশ অংশের আয়তন 6,017 বর্গ কিলোমিটার। খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, পটুয়াখালী ও বরগুনা জেলার অংশ নিয়েই বাংলাদেশের সুন্দরবন। ভারতের সুন্দরবন পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনা জেলা ও উত্তর 24 পরগনা জেলা নিয়ে গঠিত। 1997 সালে ইউনেস্কো সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃতি প্রদান করে। জীববৈচিত্র্যে সমৃদ্ধ সুন্দরবনের 1874 বর্গ কিলোমিটার জুড়ে রয়েছে নদীনালা ও বিল মিলিয়ে জলাকীর্ণ অঞ্চল। রয়্যাল বেঙ্গল টাইগার সহ বিচিত্র নানান ধরনের পাখি, চিত্তা হরিণ, কুমির ও সাপসহ অসংখ্য প্রজাতির প্রাণীর আবাসস্থল হিসেবে সুন্দরবন পরিচিত। সুন্দরী বৃক্ষের নামানুসারে এই বনের নাম সুন্দরবন রাখা হয়। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল। আজ আমি আপনাদের নিয়ে যাব পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন বা লবণাক্ত বনাঞ্চল সুন্দরবনে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন এবং দেখতে থাকুন আমার সুন্দরবন ভ্রমণ সিরিজটি। যাত্রার তারিখটি ছিল 15 ডিসেম্বর 2020। বাস ছাড়ার সময় ছিল রাত 9:30টায়, কিন্তু আমি 7টার আগেই নিকুঞ্জ 2 থেকে সিএনজি যুগে সায়দাবাদ জনপদ বাস কাউন্টারের উদ্দেশ্যে বেরিয়ে পড়ি। রাস্তায় প্রচণ্ড জ্যাম থাকায় বাসটি মিস করি এবং পোস্তগোলা ব্রিজের উপর থেকে বাসে উঠতে সক্ষম হই। আমাদের বাসটি ছিল ঢাকা খুলনা রুটের ফাল্গুনী পরিবহন। ঢাকা খুলনা রুটের নন এসি বাস ভাড়া 400 টাকা থেকে 550 টাকা পর্যন্ত। আর এখান থেকেই শুরু হলো আমার সুন্দরবন ভ্রমণের গল্পটি। আমাদের প্রথম গন্তব্য মাওয়া শিমুলিয়া ফেরিঘাট। ঢাকা থেকে খুলনার দূরত্ব 271 কিলোমিটার। ঘন্টা দুয়েকের মধ্যে আমরা পৌঁছে যাই মাওয়া শিমুলিয়া ফেরিঘাটে। কিন্তু ফেরিতে ওঠার জন্য বিশাল সিরিয়াল। আমরা চলে আসলাম মাওয়া ফেরিঘাটে। গাড়িটি ওয়েট করছে ফেরিতে ওঠার জন্য। কিছুক্ষণ সময় লাগতে পারে, এখানে অনেক সময় গাড়ির জ্যাম থাকলে অনেক সময় লাগে, আধা ঘন্টা 1 ঘন্টা লেগে যেতে পারে। আবার গাড়ির যদি জ্যাম কম থাকে তাহলে খুব দ্রুত হয়ে যায়। তো আমাদের গাড়িটি মাওয়াতে সিরিয়ালে আছে, সিরিয়াল শেষ হয়ে গেলেই গাড়িটি ফেরিতে উঠে যাবে। গাড়ির নাম্বার প্লেটের ছবি তুলে আমরা বেরিয়ে পড়লাম মাওয়া ফেরিঘাটের রাতের চিত্র দেখার জন্য। দোকানিরা বিভিন্ন ধরনের পসরা সাজিয়ে বসেছেন। মাওয়া ফেরিঘাটের মূল আকর্ষণ হচ্ছে পদ্মার ইলিশ ভাজা। গরম গরম ইলিশ ভাজা খেতে চলে আসতে পারেন মাওয়া ফেরিঘাটে। ভাই এই প্যাকেজটার দাম কত? এটা 150 টাকা দুটো দিয়া। দুটা মাছ দিয়ে খিচুড়ি 150 টাকা। 150। রাতে অতিরিক্ত কুয়াশা থাকার কারণে ফেরিঘাট কর্তৃপক্ষ কর্তৃক ফেরি চলাচল বন্ধ ঘোষণা করা হয়। আমাদের সকাল পর্যন্ত অপেক্ষা করতে হয়েছিল ফেরিতে ওঠার জন্য। খুব ভোরেই গাড়িটি ফেরিতে উঠে গেল। ফেরির ইঞ্জিনের ছাদ থেকে মাওয়া ফেরিঘাটের সকালের সৌন্দর্য উপভোগ করলাম। মাওয়া শিমুলিয়া ফেরিঘাট থেকে কাওড়াকান্দি ফেরিঘাট পর্যন্ত ট্রলার, স্টিমার এবং স্পিডবোট যোগেও যাওয়া যায়। জনপ্রতি ভাড়া 100 টাকা থেকে 150 টাকা পর্যন্ত। কিছুক্ষণ পরেই আমাদের ফেরিটি মাওয়া শিমুলিয়া ফেরিঘাট থেকে কাওড়াকান্দি ফেরিঘাটের উদ্দেশ্যে যাত্রা শুরু করলো। ভিউয়ার্স, আমরা এখন সুন্দরবনের উদ্দেশ্যে মাওয়া ফেরিঘাট থেকে ফেরিতে চললাম। আমার সাথে থাকুন এবং দেখতে থাকুন আমার এই ব্লগটি। মাওয়া শিমুলিয়া ফেরিঘাট থেকে কাওড়াকান্দি ফেরিঘাট পর্যন্ত সময় লাগে 2 ঘন্টা। কুয়াশা ঢাকা পদ্মার বুকে দৃশ্যমান হলো পদ্মা সেতু। যতই নিকটে যাচ্ছিলাম ততই দৃশ্যমান হচ্ছিল পদ্মা সেতুটি। পদ্মা সেতুটি দেখে নিজেকে গর্বিত মনে হচ্ছে। নিজস্ব অর্থায়নে করা
আমাদের স্বপ্নের পদ্মা সেতু। পদ্মা সেতুর মাধ্যমে দেশের দক্ষিণ পশ্চিম অংশের সাথে উত্তর পূর্ব অংশের সংযোগ ঘটবে। 2 স্তর বিশিষ্ট স্টিল ও কংক্রিট নির্মিত ট্রাস ব্রিজটির উপরের স্তরে থাকবে 4 লেনের সড়কপথ এবং নিচের স্তরটিতে থাকবে একটি একক রেলপথ। পদ্মার বুক চিরে আমাদের ফেরিটি ছুটে চলেছে কাওড়াকান্দি ফেরিঘাটের উদ্দেশ্যে। অবশেষে আমরা চলে এসেছি কাওড়াকান্দি ফেরিঘাটে। ফেরি পার হয়ে আবার ছুটে চলা, আর এবারের গন্তব্য খুলনার কাটাখালী। শিবচর, মাদারীপুর, ভাঙ্গা, গোপালগঞ্জ হয়ে আমরা ছুটে চলেছি খুলনার কাটাখালীর উদ্দেশ্যে। ফেরি পার হয়ে 2.5 ঘন্টার মধ্যে আমরা পৌঁছে গেলাম খুলনার কাটাখালীতে। আমরা চলে আসলাম খুলনার কাটাখালীতে। ঢাকা থেকে যে আমরা যে বাসে এসেছিলাম সেই বাসটি আমাদের কাটাখালী নামিয়ে দিয়েছে, আর কাটাখালী থেকে আমরা এখন যাব মংলা আরেকটি বাসে করে। দেখতে পাচ্ছেন আমার পিছনে যে বাসটি, এই বাসটিতে করে আমরা যাব মংলা। কাটাখালী থেকে মংলার ভাড়া হচ্ছে এক একজন 40 টাকা করে। কাটাখালী থেকে মংলা বন্দর পর্যন্ত যেতে সময় লাগে 1 ঘন্টা, কিন্তু রাস্তা ভাঙা থাকার কারণে কিছুটা বেশি সময় লেগেছিল। কাটাখালী থেকে মংলা যাওয়ার রাস্তার 2 পারেই দেখা যাবে বিশাল চিংড়ি ঘের। ভিউয়ার্স, ফাইনালি আমরা চলে আসলাম মংলা, আর আমরা এখন এইমাত্র আমরা বাস থেকে নেমেছি মংলা বন্দরে, আর আমরা মংলা বন্দরের ভিতরে প্রবেশ করছি। মংলা বন্দরে প্রবেশ করে আমরা পায়ে হেঁটে চলে যাই মংলা ঘাটে। মংলা ঘাট থেকে আমাদের রিজার্ভ করা শিপে চড়ব, কিন্তু শিপে চড়ার আগে আমাদের মংলা ঘাট থেকে ট্রলারে করে শিপ পর্যন্ত যেতে হবে। আমরা এখন মংলা বন্দরের যে পশুর নদীটি আছে, এই পশুর নদীটি পার হচ্ছি, এবং ওই পারে হচ্ছে মেন যে মংলা, সেই মংলা পোর্টটি হচ্ছে ওই পারে। মংলা ঘাট থেকে ট্রলার যোগে আমরা যাচ্ছি আমাদের রিজার্ভ করা শিপে চড়ার উদ্দেশ্যে। ঘাট থেকে কিছু দূরেই নোঙর করে দাঁড়িয়ে আছে আমাদের শিপটি। আমাদের শিপটির নাম হচ্ছে MV সোহান মুন্না। এই শিপটি ভাড়া নেওয়ার জন্য কন্ট্যাক্ট নাম্বারটি ডিসক্রিপশন বক্সে দেওয়া হলো। শিপটি ছোট হলেও সকল ধরনের সুযোগ সুবিধা বিদ্যমান ছিল শিপটিতে। শিপের নিচতলা এবং দ্বিতীয় তলা মিলে কাপল রুম, সিঙ্গেল রুম এবং ডবল বেড সহ মোট 10 থেকে 12টি কক্ষ আছে। প্রতিটি কক্ষে 3 থেকে 4 জন করে থাকা যায়।
শিপটির সামনের অংশে চালকের জায়গা, আর এই শিপটি পরিচালনার দায়িত্বে ছিলেন জনাব আলম শেখ। শিপের পেছনের অংশে আছে একটি ডাইনিং স্পেস, যেখানে বসে চা নাস্তার সাথে সুন্দরবনের সৌন্দর্যকে আরো সুন্দরভাবে উপভোগ করা যায়। শিপের পেছনের ডাইনিং স্পেসের নিচেই শিপের রান্নাঘরটি। আমাদের ইমার্জেন্সি ট্রলারটি সবসময় শিপের সাথেই ছিল। শিপের নিচ তলায় এক প্রান্তে ছিল ইঞ্জিন ঘরটি, আর এই হচ্ছে এই শিপের ইঞ্জিনটি। আজকে হচ্ছে 16 ডিসেম্বর, সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা। আর আমরা চলে এসেছি মংলা বন্দরে। আর এখন আমি পরশুরানী নদীতে ট্রলারে করে ঘুরে বেড়াচ্ছি। তা আমরা একটু ঘাটে নামবো এবং আশেপাশে যে চিত্রটি আছে সেটা দেখে আসবো। চলুন ভিউয়ার্স, আমরা দেখে আসি মংলা বন্দরের ঘাটের যে আশেপাশের যে চিত্রটি আছে সেটি দেখে আসি। কিছুটা সময় পেয়ে মংলা বন্দরটি ট্রলার নিয়ে ঘুরে বেড়াই। মংলা বন্দর বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের বাগেরহাট জেলায় অবস্থিত। এটা দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্র বন্দর। এটি খুলনা শহর থেকে 48 কিলোমিটার দক্ষিণে অবস্থিত। বন্দরটি 1 ডিসেম্বর 1950 সালে প্রতিষ্ঠিত হয়। মংলা বন্দরটি পশুর নদী ও মংলা নদীর সংযোগস্থলে অবস্থিত। মংলা বন্দর থেকে প্রয়োজনীয় কিছু খাবার কিনে নেই, কারণ মংলা বন্দর থেকে সুন্দরবনে প্রবেশ করার পর আর কোনো দোকান পাওয়া যাবে না। যারা সুন্দরবন ভ্রমণে আসবেন, সুন্দরবন প্রবেশের আগেই মংলা বন্দর থেকে শুকনা খাবার এবং প্রয়োজনীয় ওষুধপত্র কিনে নিতে পারেন। মংলা বন্দর থেকে প্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটার পর আমরা ফিরে যাই পশুর নদীতে নোঙর করে দাঁড়িয়ে থাকা আমাদের শিপটিতে। আমি এখন আছি মংলা বন্দরের পশুর নদীতে। আর এই পশুর নদীতে আমাদের যে শিপটি ছিল, আমরা সেই শিপে উঠে পড়েছি এবং এই শিপ দিয়ে আমরা সুন্দরবন ঘুরব। শিপটি স্টার্ট দেওয়ার জন্য প্রস্তুতি চলছে। এরই মাঝে আমরা নাস্তা সেরে নেব।
প্রথমেই আমাদের নাস্তার মেনুতে ছিল আপেল, পাউরুটি, কলা, মিষ্টি এবং সর্বশেষে চা। শিপের ডাইনিং স্পেসে বসে নাস্তা করা এবং সাথে নদীর সৌন্দর্য উপভোগ করা যেন এক চমৎকার অনুভূতি। মংলা থেকে সুন্দরবনের উদ্দেশ্যে আমাদের শিপটি যাত্রা শুরু করল। ভিউয়ার্স, আমার সুন্দরবন ভ্রমণের প্রথম পর্বটি এখানেই শেষ করছি। আবার দেখা হবে দ্বিতীয় পর্বে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অল ক্লিক করে রাখুন আমার সুন্দরবন ভ্রমণের প্রতিটি পর্ব দেখার জন্য। ধন্যবাদ।